আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টিপ্রদীপ এর ১০ম ও শেষ পর্ব। বাড়ি ফিরে দেখি বৌদিদি অত্যন্ত অসুখে পড়েছে। মহা বিপদে পড়ে গেলাম। কারো সাহায্য পাইনে। ছেলেমেয়েরা ছোট ছোট। দাদার বড় মেয়েটি ৮ বছরের হল। সে সমস্ত কাজ করে। আমি রাধি আবার বৌদিদির সেবা শুশ্রূষা করি। রোগিণীর ঠিকমতো সেবা পুরুষের দ্বারা সম্ভব নয়, তবুও আমি আর খুকিতে মিলে যতটা পারি করি। বৌদিদির অসুখ দিন দিন বাড়তে লাগল। সংসারের বিশৃঙ্খলার এক শেষ। বৌদিদি অচৈতন্য হয়ে বিছানায় শুয়ে। ছেলেমেয়েরা যা খুশি তাই করছে। ঘরের জিনিসপত্র ভাঙছে, ফেলছে, ছড়াচ্ছে। এখানে নোংরা, ওখানে অপরিষ্কার। কোন জিনিস কোথায় থাকে কেউ বলতে পারে না। হঠাৎ অসময়ে আবিষ্কার করি ঘড়ায় খাবার জল নেই, কি লণ্ঠন জ্বালাবার তেল নেই। বাজার নিকটে নয়, অন্তত ১.৫ মাইল দূরে, এবং বাজারে যেতে হবে আমাকেই। সুতরাং বেশ বোঝা যাবে অসময়ে এসব আবিষ্কারের অর্থ কী। প্রায় ১ মাস এভাবে কাটল। এই ১ মাসের কথা ভাবলে আমার ভয় হয়। আমি জানতুম না কখনো যে জগতে এত দুঃখ আছে, বা সংসারের দায়িত্ব এত বেশি। রাত দিন কখন কাটে ভুলে গেলাম। দিন বার তারিখের হিসেব হারিয়ে ফেলেছিলাম। কলের পুতুলের মতো ডাক্তারের কাছে যাই, রোগীর সেবা করি, চাকুরি করি, ছেলেমেয়েদের দেখাশুনো করি। এই দুসময় দাদার ৮ বছরের মেয়েটা আমাকে অদ্ভুত সাহায্য করলে। সে নিজে রাঁধে, মায়ের পথ্য তৈয়ারি করে, মায়ের কাছে বসে থাকে। আমি যখন কাজে বেরিয়ে যাই ওকে বলে যাই ঠিক সময় ওষুধ খাওয়াতে, কি পথ্য দিতে। মেজাজ আমার কেমন খারাপ হয়ে গিয়েছিল বোধ হয়। একদিন কোথা থেকে এসে দেখি রোগিণীর সামনে ওষুধের গ্লাসে ওষুধ রয়েছে। খুকিকে বলে গিয়েছি খাওয়াতে, কিন্তু সে ওষুধ গ্লাসে ঢেলে মায়ের পাশে রেখে দিয়ে কোথায় চলে গিয়েছে। দেখে হঠাৎ রাগে আমার আপাদমস্তক জ্বলে উঠল। আর ঠিক সেই সময় খুকি আঁচলে কি বেঁধে নিয়ে ঘরের মধ্যে ঢুকল। আমি রুক্ষ সুরে বললাম, খুকি, এদিকে এসো। আমার গলা সুর শুনে খুকির মুখ শুকিয়ে গেল ভয়ে। সে ভয়ে ভয়ে ২-১ পা এগিয়ে আসতে লাগল, বরাবর আমার চোখের দিকে চোখ রেখে। আমি বললাম, তোর মাকে ওষুধ খাওয়াসনি কেন? কোথায় বেরিয়েছিলি বাড়ি থেকে? সে কোনো জবাব দিতে পারল না। ভয়ে নীলবর্ণ হয়ে আমার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ কি যে রাগ হলো চণ্ডালের মতো, তাকে পাখার বাট দিয়ে আথালি পাথালি মারতে লাগলাম। প্রথম ভয়ে মার খেয়েও সে কিছু বললে না। তারপর আমার মারের বহর দেখে সে ভয়ে কেঁদে উঠে বললে, ও কাকাবাবু, আপনার পায়ে পড়ি, আমায় আর মারবেন না, আর কখনো এমন করব না। তার হাতের মুঠো আলগা হয়ে আঁচলের প্রান্ত থেকে ২টো মুড়ি পড়ে গেল মেঝেতে। সে মুড়ি কিনতে গিয়েছিল ১ পয়সার, খিদে পেয়েছিল বলে। ভয় তাও যেন তার মনে হচ্ছে কি অপরাধী সে করে ফেলেছে। আমার জ্ঞান হঠাৎ ফিরে এলো। মুড়ি কটা মেঝেতে পড়ে যাওয়ার ওই দৃশ্যে বোধ হয়। নিজেকে সামলে নিয়ে ঘর থেকে বার হয়ে গেলাম। সমস্ত দিন ভাবলাম, ছি, এ কি করে বসলাম। ৮ বছরের কচি মেয়েটা সারাদিন ধরে খাটছে, ১ পয়সার মুড়ি কিনতে গিয়েছে, আর তাকে আমি এমনই করে নির্মমভাবে প্রহার করলাম কোন প্রাণে। জীবনে কত লোকের কত বিচার করেছি তাদের দোষগুণের জন্যে। দেখলাম কাউকে বিচার করা চলে না। কোন অবস্থার মধ্যে পড়ে কে কি করে সে কথা কি কেউ বুঝে দেখে? বৌদিদির অসুখ ক্রমে অত্যন্ত বেড়ে উঠল। দিন দিন বিছানার সঙ্গে মিশে যেতে লাগলো দেখে ভয়ে আমার প্রাণ উড়ে যাচ্ছে। এদিকে এক মহা দুশ্চিন্তা এসে জুটল। যদি বৌদিদি নাই বাঁচে, এই ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আমি কি করব? বিশেষ করে কোলের মেয়েটাকে নিয়ে কি করি? ছোট্ট খুকি মোটেই ১০ মাসের। কি সুন্দর গড়ন, মুখ, কি চমৎকার মিষ্টি হাসি। এই ১.৫ মাস তার অযত্নের একশেষ হচ্ছে। উঠোনের নারকেল তলায় চটের থলে পেতে তাকে রোদ্দুরে শুয়ে রাখা হয়। বড় খুকি সবসময় তাকে দেখতে পারে না। কাঁদলে দেখবার লোক নেই। মাতৃস্তন্য বন্ধ এই ১.৫ মাস। হরলিক্স খায় অতি কষ্টে চলছে। রাত্রে আমার পাশে তাকে শুয়ে রাখি। মাঝরাত্রে উঠে এমন কান্না শুরু করে মাঝে মাঝে, ঘুমের ঘোরে উঠে তাকে চাপড়ে চাপড়ে ঘুম পাড়াই। বড় খুকিকে আর উঠাইনি। রাত্রে তো প্রায় ঘুম হয় না। রোগীকে দেখাশোনা করতেই রাত কাটে। মাঝে মাঝে একটু ঘুমিয়ে পড়ি। পাড়ায় এত বৌঝি আছে দেখে বিস্মিত হয়ে গেলাম। কেউ কোনোদিন বলে না খুকিকে নিয়ে গিয়ে একবার মায়ের দুধ দেই। আমি একা কত দিকে যাব? তাছাড়া আমার হাতের পয়সাও ফুরিয়েছে। ১-১.৫ মাসের মধ্যে সংসারের রূপ একেবারে বদলে গিয়েছে আমার চোখে। আমি ক্রমে আবিষ্কার করলাম মানুষ মানুষকে বিনা স্বার্থে কখনো সাহায্য করে না।
আমি দরিদ্র, আমার কাছে কারোর কোনো স্বার্থের প্রত্যাশা নেই। কাজে আমার বিপদে কেউ উঁকি মেরেও দেখতে এলো না। না আসুক, কিন্তু কোলের খুকিটাকে নিয়ে যে বড় মুশকিলে পড়ে গেলাম। ও দিন দিন আমার চোখের সামনে রোগা হয়ে যাচ্ছে। ওর অমন কাঁচা সোনা রঙের ননির পুতুলের মতো ক্ষুদে দেহটিকে যেন কালি মেরে দিচ্ছে দিন দিন। কি করব ভেবে পাইনি। আমি একেবারেই নিরুপায়। স্তনদুগ্ধ আমি ওকে দিতে তো পারিনি। কিন্তু এর মধ্যে আবার মুশকিল এই হলো যে স্তনদুগ্ধ তো দূরের কথা, গরুর দুধও গ্রামে পাওয়া দুষ্কর হয়ে উঠল। গোয়ালারা ছানা তৈরি করে কলকাতায় চালান দেয়। দুধ কেউ বিক্রি করে না। একজন গোয়ালার বাড়িতে দুধের বন্দোবস্ত করলাম। সে বেলা 12টা-1টার এদিকে দুধ দিত না। খুকি খিদেতে ছটফট করত, কিন্তু চুপ করে থাকত, একটুও কাঁদত না। আমার বুড়ো আঙুলটা ধরে তার মুখের কাছে সে সময় ধরলেই সে কচি অসহায় হাত দুটি দিয়ে আমার আঙুলটা ধরে তার মুখের মধ্যে পুরে দিয়ে ব্যগ্র ক্ষুধার্তভাবে চুষত। তা থেকেই বুঝতাম মাতৃস্তন্য বঞ্চিত এই হতভাগ্য শিশুর স্তন্য ক্ষুধার পরিমাণ। ওকে কেউ দেখতে পারে না। দু একটি পাড়ার মেয়ে যারা বেড়াতে আসতো তারা ওকে দেখে নানা রকম মন্তব্য করত। ওর অপরাধ এই যে ও জন্মাতে ওর বাবা মারা গেল, ওর মা শক্ত অসুখে পড়ল। খুকির একটা অভ্যাস যখন তখন হাসা। কেউ দেখুক আর না দেখুক, সে আপন মনে ঘরের আড়ার দিকে চেয়ে ফিক করে একগাল হাসবে। তার সে ক্ষুধাশীর্ণ মুখের পবিত্র সুন্দর হাসি কতবার দেখেছি। কিন্তু সবাই বলতো, আহা কি হাসে, আর হাসতে হবে না, কে তোমার হাসি দেখছে। উঠোনের নারকলতলায় চট পেতে রোদ্রে তাকে শুইয়ে রাখা হয়েছে। কতদিন দেখেছি নীল আকাশের দিকে চোখ দুটি তুলে সে আপন মনে অবোধ হাসি হাসছে। সে অকারণ অপার্থিব হাসি, কে অপূর্ব অর্থহীন খুশিতে ভরা। ছোট্ট দেহটি দিন দিন হাড়সার হয়ে যাচ্ছে, অমন সোনার রং কালো হয়ে গেল। তবু ওর মুখে সেই হাসি দেখছি মাঝে মাঝে। কেন হাসে, কি দেখে হাসে কে বলবে। এক একদিন রাত্রে ঘুম ভেঙে দেখি ও খুব চেঁচিয়ে কাঁদছে। মাথা চাপড়াতে চাপড়াতে আবার ঘুমিয়ে পড়ত। বড় খুকিকে বলতাম, একটু দুধ দে তো গরম করে, হয়তো খিদে কাঁদছে। সব দিন আবার রাত্রে দুধ থাকত না। সেদিন আঙুল চুষিয়ে অনেক কষ্টে ঘুম পাড়াতে হতো। একদিন সকালের কান্না দেখে আর থাকতে পারলাম না। রোগীর সেবা ফেলে দুক্রোশ তফাতের একটা গ্রাম থেকে নগদ পয়সা দিয়ে আঁশের দুধ জোগাড় করে নিয়ে এসে ওকে খাওয়ালুম। গোয়ালাকে কত খোসামত করেও বেলা 12টার আগে কিছুতেই দুধ দেওয়ানো গেল না। মানুষ যদি বিবেচনাহীন হয়, নির্বোধ হয়, তবে বাইরে থেকে তাকে পশুর চেয়েও নিষ্ঠুর মনে করা দোষের নয়। যখন খুকির দুধের জন্যে আমি সারা গ্রামখানার প্রত্যেক গোয়ালা বাড়ি খুঁজে বেরিয়েছি, যদি সকালের দিকে কেউ একটু দুধ দিতে পারে, যে বলেছে হয়তো ওখানে গেলে পাওয়া যাবে, সেখানে ছুটে গিয়েছি। আগাম টাকা দিতে চেয়েছি, কিন্তু প্রতিবারই বিফল হয়ে ফিরে এসেছি। সে সময় ঠিক আমার বাড়ির পাশেই সুরূপতি মুখর্জের বাড়িতে দেশের করে দুধ হতো। সুরূপতি সস্ত্রীক বিদেশে থাকেন। বাড়িতে থাকেন তার বিধবা ভাজ নিজের একমাত্র বিধবা মেয়ে নিয়ে। এদের অবস্থা ভালো। দোতলা কোঠা বাড়ি, 6-7টা গরু, জমি জমা, ধান ভরা গোলা। সকালে মায়ে ঝিয়ে চা খাবার জন্য দুধ দেওয়া হতো। মেয়েটা নিজেই গাই দিতে জানে। সকালে আধশের দুধ দোয়, দুপুরে বাকি 1 সের। ওরা জানেন যে দুধের জন্য খুকির কি কষ্ট যাচ্ছে। তাদের সঙ্গে আমার এই সম্বন্ধে কথাও হয়েছে অনেকবার। আমায় অনেকবার প্রৌঢ়া মহিলাটা জিজ্ঞেসও করেছেন আমি দুধের কোনো সুবিধা করতে পারলাম কি না। 2-4 দিন সকালে ডেকে আমায় চাও খাইয়েছেন, কিন্তু কখনো বলেননি এই দুধটুকু নিয়ে খুকিকে খাওয়া ততক্ষণ। আমিও কখনো তাদের বলিনি নিয়ে। প্রথমত আমার বাধা বাধা ঠেকেছে, দ্বিতীয়ত আমার মনে হয়েছে এরা সব জেনেও যখন নিজে থেকে দুধের কথা বলেননি, তখন আমি বললেও এরা ছলছুতো তুলে দুধ দেবেন না। তবু আমি এদের নিষ্ঠুর বা স্বার্থপর ভাবতে পারিনি। বিবেচনাহীনতা বা কল্পনা শক্তির অভাব এদের এরকম করে তুলেছে। কতবার ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছি, ওর কষ্ট আমি আর দেখতে পারিনি, আপনি ওকে একটু দুধ দিন। ওর মুখে সে অবোধ উল্লাসের হাসি প্রতিবার ছুরির মতো আমার বুকে বিঁধেছে। কতবার মনে মনে ভেবেছি আমি যদি দেশের ডিক্টেটর হতাম, তবে আইন করে দিতাম শিশুদের দুধ না দিয়ে কেউ আর কোনো কাজে দুধকে লাগাতে পারবে না। কতবার ভেবেছি বৌদিদি যদি না বাঁচে, এই কচি শিশুকে আমি কি করে মানুষ করব। স্তন্যদুগ্ধ একে কেউ দেবে নাই পাড়া গায়ে। বিলিয়ে দিলেও মেয়ে সন্তান কেউ নিতে চাইবে না, নিতান্ত নিচু জাত ছাড়া। আটঘরাতে থাকতে ছেলেবেলা এরকম একটা ব্যাপার শুনেছিলুম। গ্রামে শশীপদ ভট্টাচার্যের কেউ ছিল না। এদিকে শিশু দুটিই মেয়ে। অবশেষে যদুমুচির বউ এসে মেয়ে দুটিকে নিয়ে গিয়েছিল।
এই সোনার খুকিকে সেরকম বিলিয়ে দিতে হবে পরের হাতে? কত বিনিদ্র রজনী কাটিয়েছে ঘুমন্ত শিশুর মুখের দিকে চেয়ে এই ভাবনায়। এই বিপদে আমার প্রায় মনে হয়েছে মালতীর কথা। মালতী আমায় এই বিপদ থেকে উদ্ধার করবে। সে কোনো উপায় বার করবেই, যদি খুকিকে বুকে নিয়ে তার কাছে গিয়ে দাঁড়াই। সে চুপ করে থাকতে পারবে না। তার উপরে অভিমান করে চলে এসেছিলাম, দেখা পর্যন্ত করে আসিনি আসার সময়। আর তারপর এতদিন খোঁজখবর নেইনি, একখানা চিঠি পর্যন্ত দেইনি। আমার বিপদের সময় সে আমার সব দোষ ক্ষমা করে নেবে। কিন্তু খুকি আমার সব চিন্তা থেকে মুক্ত করে দিলে। তার যে হাসি কেউ দেখতে চাইত না, একদিন শেষ রাত্রি থেকে সে হাসি চিরকালের জন্য মিলিয়ে গেল। অল্প দিনের জন্য এসেছিল, কিন্তু বড় কষ্ট পেয়ে গেল। কিছু সে চায়নি, শুধু একটা মাতৃস্তন্য কি লোলুপ হয়ে উঠেছিল তার জন্যে। তার খুদে খুদে হাত দুটি দিয়ে ব্যগ্রভাবে আমার আঙুলটা আঁকড়ে ধরে কি অধীর আগ্রহে সেটা চুষত মাতৃস্তন ভেবে। আমারও কি কষ্ট কম গিয়েছে অবোধ শিশুকে এই প্রতারণা করতে? জগতে কত লোক কত সঙ্গত অসঙ্গত খেয়াল পরিতৃপ্ত করবার সুযোগ ও সুবিধা পাচ্ছে, আর একটি ক্ষুদ্র অস্ফুটবাক শিশুর নিতান্ত ন্যায্য একটা স্বাদ অপূর্ণ রয়ে গেল কেন, তাই ভাবি। বৌদিদি ক্রমে সেরে উঠলেন। কিছুদিন পরে আমার হঠাৎ একদিন জ্বর হল। ক্রমে জ্বর বেঁকে দাঁড়াল। আমি অজ্ঞান অচৈতন্য হয়ে পড়লাম। দিনের পর দিন যায়, জ্বর ছাড়ে না। 21 দিন কেটে গেল। দিনের রাতের জ্ঞান হারিয়ে ফেলেছি যেন। কখন রাত কখন দিন বুঝতে পারি না সবসময়। মাঝে মাঝে চোখ মেলে দেখি বাইরের রোদ একটু একটু করে ঘরে এসেছে, তখন বুঝি এটা দিন। বিছানার ওপাশটা ক্রমশ হয়ে গেল বহু দূরের দেশ, আফ্রিকা কি জাপান। ওখানে পৌঁছনো আমার শরীর ও মনের শক্তির বাইরে। অধিকাংশ সময় ঘোর ঘোরভাবে কাটে। সে অবস্থায় যেন কত দেশ বেড়াই, কত জায়গায় যাই। যখন যাই তখন যেন আর অসুখ থাকে না, সম্পূর্ণ সুস্থ। আনন্দে মন ভরে ওঠে। রোগশয্যা স্বপ্ন বলে মনে হয়। ছেলেবেলাকার সব জায়গাগুলোতে গেলাম যেন, আটঘরার বাড়িও বাদ গেল না। হঠাৎ ঘোর কেটে যায়, দেখি কুলতা ডাক্তার বুকে নল বসিয়ে পরীক্ষা করছে। একবার মনে হলো দুপুর ঝাঁঝা করছে। আমি দ্বারবাসী নিতে যাচ্ছি খুকিকে কোলে নিয়ে। দুর্গাপুরের ডাঙা পার হয়ে গেলাম। আবার সেই কাঁদর নদী, সেই তালবন, রাঙামাটির পথ। মালতী বড় ঘরের দাওয়ায় বসে কি কাজ করছে। উদ্ভব দাস আমায় দেখে চিনলে। কাছে এসে বললে, বাবু যে, কি মনে করে এতদিন পরে? আপনার কোলে ওকে? মালতী কাজ ফেলে মুখ তুলে দেখতে গেল উদ্ভব দাস কার সঙ্গে কথাবার্তা কইছে। তারপর আমায় চিনতে পেরে অবাক ও আড়ষ্ট হয়ে সেইখানে বসে রইল। আমি এগিয়ে দাওয়ার ধারে গিয়ে বললাম, তুমি কি ভাবতে জানি না মালতী, কিন্তু আমি বড় বিপদে পড়ে এসেছি। এই ছোট খুকি আমার দাদার মেয়ে। এর মা সম্প্রতি মারা গিয়েছে। একে বাঁচিয়ে রাখবার কোনো ব্যবস্থা আমার মাথায় আসেনি। আর আমার কেউ নেই। একমাত্র তোমার কথাই মনে হলো, তাই একে নিয়ে তোমার কাছে এসেছি। একে নাও, এর সব ভার আজ থেকে তোমার উপর। তুমি ছাড়া আর কারো হাতে একে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো না। মালতী তাড়াতাড়ি খুকিকে আমার কোল থেকে তুলে নিল। তারপর আমার রুক্ষ চুল ও উদ্ভ্রান্ত চেহারার দিকে অবাক হয়ে চেয়ে রইল। পরক্ষণে সে দাওয়া থেকে নেমে এসে বললে, আপনি আসুন, উঠে এসে বসুন। আখড়ায় আর যেন কেউ নেই। উদ্ভব দাসকে আর দেখলাম না, শুধু মালতী আর আমি। ও ঠিক সেই রকমই আছে, সেই হাসি, সেই মুখ, সেই ঘাড় বাঁকিয়ে কথা বলার ভঙ্গি। হেসে বললে, তারপর? আমি বললাম, তারপর আর কি, এই এলাম। এতদিন কোথায় ছিলেন? নানা দেশে। তারপর দাদা মারা গেলেন, আমার ওপরে ওদের সংসারের ভার। উহ, কি নিষ্ঠুর আপনি। তারপর সে বললে, আপনি বসুন, খুকি সম্বন্ধে একটা ব্যবস্থা তো করতে হবে। একবার নীরদা দিদিকে ডাকি। আমি বললাম, আমি কিন্তু এখনই যাব মালতী। ছোট ছোট ছেলে মেয়েদের ফেলে রেখে এসেছি পরের বাড়িতে, আমাকে যেতেই হবে। মালতী আশ্চর্য হয়ে বললে, আজই? আমি বললাম, আমার কাজ আমি শেষ করেছি, এখন তুমি যা করবে করো খুকিকে নিয়ে। আমি থেকে কি করব, আমি যাই। মালতী স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, আমায় নিয়ে যান তবে। আমি অবাক হয়ে বললাম, সে কি মালতী, তুমি যাবে আমার সঙ্গে? তোমার এই আখড়া? মালতীর সঙ্গে যেদিন ছাড়াছাড়ি হয়েছিল, সেদিন যেমন ও চোখ নামিয়ে কথা বলছিল,
ঠিক তেমনই ভঙ্গিতে চোখ মাটির দিকে রেখে স্পষ্ট ও দৃঢ় সুরে বলল, আপনি আমায় নিয়ে চলুন সঙ্গে, যেখানে আপনি যাবেন। এবার আপনাকে একলা যেতে দেব না। 41 দিনে জ্বর ছেড়ে গেল। সেরে উঠলে বৌদিদি একদিন বললে, জ্বরের ঘরে মালতী মালতী বলে ডাকতে কাকে? মালতীকে ঠাকুরপো? আমি বললাম, ও একটি মেয়ে, বাদ দাও ও কথা। রোজ বলতাম? কতদিন বলেছি? এই অসুখ বিসুখে মাসিমার দেওয়া সেই 100 টাকা তো গেলই। বৌদির গায়ে সামান্য দুখানা গহনা ছিল, তাও গেল। নতুন চাকরিটাও সঙ্গে সঙ্গে গেল। এখান থেকে 3 ক্রোশ দূরে কমলাপুর বলে একটা গ্রাম আছে, নিতান্ত পাড়াগা এবং জঙ্গলে ভরা। সেখানকার 2-1 জানাশোনা ভদ্রলোকের পরামর্শে সেখানে একটা পাঠশালা খুললাম। বৌদিদিদের আপাতত কালীগঞ্জে রেখে আমি চলে গেলাম কমলাপুরে। একটা বাড়ির বাইরের ঘরে বাসা নিলাম। বাড়ির মালিক চাকরির স্থানে থাকেন। বাড়িটাতে অনেকদিন কেউ ছিল না। বাড়ির পিছনে একটা আম কাঁঠালের বাগান। পাঠশালায় অনেক ছেলে জুটল, কতগুলি ছোট মেয়েও এলো। যা আয় হয় সংসার একরকমে চলে যায়। সময় বড় মনের দাগ মুছে দেবার মন্ত্র জানে। আবার নতুন মন, নতুন উৎসাহ পেলাম। সঙ্গে সঙ্গে জীবনের একটা নতুন অধ্যায় কী রকমে শুরু হলো তাই এখানে বলবো। পাঠশালা খুলবার পরে প্রায় 2 বছর কেটে গিয়েছে। ভাদ্র মাস, বেশ শরতের রোদ ফুটেছে। বর্ষার মেঘ আকাশে আর দেখা যায় না। একদিন আমি পাঠশালায় গিয়েছি। একটা ছোট মেয়ে বলছে, মাস্টারমশাই, পেনু হিরণ দিদির হাত আঁচড়ে কামড়ে দিয়েছে। ওই দেখুন, ওর হাত থেকে রক্ত পড়ছে। যে মেয়েটির হাত আঁচড়ে দিয়েছে তার নাম হিরণময়ী। বয়স হবে 14। পাঠশালার কাছেই ওদের বাড়ি। কিন্তু মেয়েটি আমার পাঠশালায় ভর্তি হয়েছে বেশি দিন নয়। ওর বাবার নাম কালীনাথ গাঙ্গুলি। তিনি কোথাকার আবাদের নায়েব। সেখানেই থাকেন, বাড়িতে খুব কমই আসেন। পাঠশালা খুলবার পরে প্রায় 2 বছর কেটে গিয়েছে। ভাদ্র মাস, বেশ শরতের রোদ ফুটেছে। বর্ষার মেঘ আকাশে আর দেখা যায় না। একদিন আমি পাঠশালায় গিয়েছি। একটা ছোট মেয়ে বলছে, মাস্টারমশাই, পেনও হিরণ দিদির হাত আঁচড়ে কামড়ে দিয়েছে। ওই দেখুন, ওর হাতে রক্ত পড়ছে। যে মেয়েটির হাত আঁচড়ে দিয়েছে তার নাম হিরণময়ী। বয়স হবে বছর 14। পাঠশালার কাছে ওদের বাড়ি। কিন্তু মেয়েটি আমার পাঠশালায় ভর্তি হয়েছে বেশি দিন নয়। ওর বাবার নাম কালীনাথ গাঙ্গুলি। তিনি কোথাকার আবাদের নায়েব, সেইখানেই থাকেন, বাড়িতে খুব কমই আসেন। আমি লক্ষ্য করেছি এই মেয়েটি সকলের চেয়ে সজীব, বুদ্ধিমতী, অত্যন্ত চঞ্চলা, সকলের চেয়ে সভ্য ও শৌখিন। কিন্তু তার একটা দোষ, কেমন একটু উদ্ধত স্বভাবের মেয়ে। একদিন কি একটা অঙ্ক ওকে দিলাম, সবাইকে দিলাম। ওর অঙ্কটা ভুল গেল। বললাম, তুমি অঙ্কটা ভুল করলে হিরণ? অঙ্কটা ভুল গিয়েছে শুনে বোধহয় ওর রাগ হলো। আর দেখছি সবসময় অপর কারোর সামনে বকুনি খেলে ক্ষেপে ওঠে। খুব সম্ভব সেই জন্যই ও রাগে সুরে বললে, কোথায় ভুল? কিসের ভুল বলে দিন না। আমি বললাম, কাছে এসো, অত দূর থেকে কি দেখিয়ে দেওয়া যায়? আমি দেখে আসছি যে কদিন ও এসেছে আমার কাছ থেকে দূরে বসেছে। ও উদ্ধতভাবে বললে, কেন, ওখান থেকেই বলুন না, আপনার কাছে কেন যাব? আমার মনে হলো ও বড় মেয়ে বলে আমার কাছে আসতে বোধহয় সংকোচ অনুভব করে। কিন্তু তার জন্য ওরকম উদ্ধত সুর কেন? বললাম, কাছে এসে আঁক দেখে নিতে দোষ আছে কিছু? ও বললে, সেসব কথার কি দরকার আছে, আপনি দিন অঙ্ক ওখান থেকেই বুঝিয়ে। রাগে ও বিরক্তিতে আমার মন ভরে উঠল। আচ্ছা মেয়ে তো, মাস্টারদের সঙ্গে কথাবার্তার এই কি ধরন? আর আমায় যখন এত অবিশ্বাস, তখন আমার স্কুলে না এলেই তো হয়। সেদিন আমি ওর সঙ্গে আর কোনো কথাই বললাম না। পরদিনও তাই। স্কুলে এলো, নিজে বসে বসে কী লিখলে বই দেখে। একটা কথাও কইলাম না। ছুটির কিছু আগে আমায় বললে, আমার ইংরেজিটা এবার ধরুন না। আমি ওর পড়াটা নিয়ে তারপর শান্তভাবে বললাম, হিরণ, তোমার বাড়িতে বলো আমি তোমাকে পড়াবো না, অন্য অবস্থা করতে বলো কাল থেকে। হিরণময়ীর মুখে বিস্ময় ফুটে উঠল। বললে, কেন? আমি বললাম, না, তুমি বড় মেয়ে, এখানে তোমার সুবিধা হবে না। ও বললে, রাগ করছেন নাকি? কি করেছি আমি? আমি বললাম, কাল তোমার ও কথাটা কি আমায় বলা উচিত হয়েছে হিরণ? কি বলে তুমি বললে আপনার কাছে কেন যাব, ওখান থেকেই বলুন না। তুমি আমার কাছে তবে পড়তে এসেছ কেন? হিরণময়ী হেসে বললে, এই তা কি এমন বলেছি আমি?
তা যখন আপনি বলছেন দোষ হয়েছে বলাতে, তখন দোষ নিশ্চয়ই হয়েছে। কেন তুমি বললে ওরকম? তোমার দুঃখিত হওয়া উচিত ও কথা বলার জন্যে, তা জানো? হিরণময়ী বললে, হ্যাঁ হয়েছি। হলো তো, এখন নিন। তারপর যখন ওর অঙ্ক দেখছি, তখন হঠাৎ আমার মুখের দিকে কেমন একটা বুঝতে না পারার দৃষ্টিতে চেয়ে বললে, উহ, আপনার এত রাগ! আগে তো কখনো রাগ দেখিনি এরকম। তখনও সে আমার মুখের দিকে সেই রকম দৃষ্টিতে চেয়ে কি যেন বুঝবার চেষ্টা করছে। ওর রকম সকম দেখে আমি হাসি চাপতে পারলাম না। সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে হিরণময়ীকে নতুন চোখে দেখলাম হিরণময়ী অত্যন্ত লাবণ্যময়ী। ওর চোখ দুটি অত্যন্ত ডাগর, টানা টানা জোড়া ভুরু দুটি কালো সরু রেখার মতো, কপালের গড়ন ভারী সুন্দর, চাছা, ছোট, অর্ধচন্দ্রাকৃতি, মাথায় একরাশ ঘন কালো চুল। ও তখন আমার দিকে সেইভাবেই চেয়ে আছে। 1 মিনিটের ব্যাপারও নয় সবটা মিলে। পরদিন থেকে একটা ব্যাপার লক্ষ্য করলাম, হিরণময়ী আমার কাছ থেকে তত দূরে আর বসে না, আর না ডাকলেও কাছে এসে দাঁড়ায়। একদিন আমায় বললে, জানেন মাস্টারমশাই, আমার সব দলেরা, আমায় এরা ভয় করে। অবাক হয়ে বললুম, কারা? হাত দিয়ে পাঠশালার সব ছাত্রছাত্রীকে দেখিয়ে দিয়ে বললে, এরা। আমার কথা না শুনে এরা কেউ চলতে পারে না। ভয় করে কেন? এমনি করে, আমি যা বলবো ওতে শুনতেই হবে। পাঠশালা সকলের ওপর সে হুকুম ও প্রভুত্ব চালায়। এটা এতদিন আমার চোখে পড়েনি, সেদিন থেকে সেটা লক্ষ্য করলাম। তবে পেনও যে সেদিন ওর হাত আঁচড়ে দিয়েছিল সে আলাদা কথা। দেশের রাজার বিরুদ্ধেও তো তার প্রজারা বিদ্রোহী হয়। রোজ রাত্রে বাসায় এসে সন্ধ্যাবেলা পরোটা করি। 2-1 দিন পরে সন্ধ্যাবেলা ময়দা মাখছি একা একা রান্নাঘরে বসে। সন্ধ্যা 7:30টার বেশি নয়। একটা হারিকেন লণ্ঠন জ্বলছে ঘরে। কার পায়ের শব্দে মুখ তুলে দেখি ঘরের মধ্যে দাঁড়িয়ে হিরণময়ী। শশব্যস্তে উঠে বিস্মিত মুখে বললাম, হিরণ, এসো এসো, কি মনে করে? হিরণময়ীর একটা স্বভাব গোড়া থেকে লক্ষ্য করেছি, কখনোই প্রশ্নের ঠিক জবাবটি দেবে না। আমার কথার কোনো উত্তর না দিয়ে বললে, ময়দা মাখেন বুঝি নিজে রোজ? ও বুঝি ময়দা মাখা হচ্ছে? আমি বিপন্ন হয়ে পড়লুম। 14 বছরের মেয়েকে পাড়া গায়ে বড়ই বলে। আমার কাছে এরকম অবস্থায় আসাটা কি ঠিক হলো ওর? এসব জায়গার গতিক আমি জানি তো। বললাম, তুমি যাও হিরণ, পড়ো গে। হিরণময়ী হেসে বললে, তাড়িয়ে দিচ্ছেন কেন? আমি যাব না, এই বসলাম। বেজায় একগুঁয়ে মেয়ে, আমি তো জানি ওকে। বললে, একটা অঙ্ক কষে দেবেন? না থাক, একটা গল্প বলুন না। ও, আপনি বুঝি ময়দা মাখবেন এখন? সরুন সরুন দেখি, আমি মেখে বেলে দিচ্ছি। কি হবে, রুটি না লুচি? আপনি পিঁড়িটাতে বসে শুধু গল্প করুন। সেই থেকে হিরণময়ীর রোজ সন্ধ্যাবেলা আমাকে সাহায্য করতে আসা চাই। মৃদু প্রদীপের আলোতে হাসি হাসি মুখে সে তার খাতাখানা খুলে নামে অঙ্ক কষে। কাজে কিন্তু সে আমার রুটি পরোটা তৈরি করে দেয়। কিছুতেই আমার বারণ শোনে না। ওর সঙ্গে পারব না বলে আমিও কিছু আর বলি নে। ওর মায়ের বারণও শোনে না। একদিন কথাটা আমার কানে গেল। শুনলাম একদিন ওর মাকে বলছে ওদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে, কেন, যাই তাই কি? আমি অঙ্ক কষতে যাই, বেশ করি, যাও। হিরণময়ীকে বললাম, শোনো হিরণ, আমার এখানে সন্ধ্যাবেলা আর এসো না। যখন তোমার মা বকেন, মার কথাটা অন্তত তোমার মানা উচিত, বুঝলে? পরদিন হিরণময়ী সত্যিই আর এলো না। আমার সন্ধ্যাটা কেমন যেন ফাঁকা হয়ে গিয়েছে ওর না আসাতে। সেদিন প্রথম লক্ষ্য করলাম। 7-8 দিন কেটে গেল। হিরণময়ী পাঠশালাতে রোজই আসে, তবে জিজ্ঞাসা করি না অবশ্যই কেন সে সন্ধ্যাবেলা আসে না। একদিন সে পাঠশালাতেও এলো না। 2-3 দিন পরে জিজ্ঞেস করে জানলাম সে মামার বাড়ি গিয়েছে তার মায়ের সঙ্গে। দেখে আশ্চর্য হলাম যে আমার পাঠশালা সেই পাঠশালা নেই। আমার সন্ধ্যা আর কাটে না। হিরণের বিয়ের সম্বন্ধ হচ্ছে ওর মামার বাড়ি থেকে। মেয়ে দেখাতে নিয়ে গিয়েছে। বরপক্ষ ওখানে মেয়েকে আশীর্বাদ করবে। মানুষের মন কি অদ্ভুত ধরনের বিচিত্র। হঠাৎ কথাটা শুনেই মনে হলো ও গায়ের পাঠশালা উঠিয়ে দেব, অন্যত্র চেষ্টা দেখতে হবে। কেন? যখন প্রথম পাঠশালা খুলেছিলাম এ গায়ে, তখন তো হিরণের অপেক্ষায় এখানে আসিনি। তবে সে থাকলো বা গেল, আমার তাতে কি আসে যায়? মাসখানেক কেটে গিয়েছে। আমি কলের মতো কাজ করে যাই। একদিন সামান্য একটু বাদলা মতো হয়েছে। পাঠশালার ছুটি দিয়ে সকাল সকাল রান্না সেরে নেব বলে রান্নাঘরে ঢুকেছি। বেলা তখনও আছে।
এমন সময় দোরের কাছে দেখি হিরণময়ী এসে হাসি হাসি মুখে দাঁড়িয়েছে। আমি বিস্ময় মিশ্রিত খুশি সুরে বলে উঠলাম, এসো এসো হিরণ, কখন এলে তুমি? বসো। হিরণময়ী বললে, কেমন আছেন আপনি? তারপর সে এগিয়ে এসে সলজ্জ আড়ষ্টতার সঙ্গে ঝপ করে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে আবার সোজা হয়ে দোরের কাছে দাঁড়াল। আমি এত খুশি হয়েছি তখন, ওকে কি বলবো ভেবে পাইনি যেন। বললাম, বসো হিরণ, দাঁড়িয়ে কেন? হিরণময়ী বোধহয় একটু সংকোচের সঙ্গে এসেছিল। আমি ওর আশাটা কি চোখে দেখি এ নিয়ে। আমার কথা শুনে হাজার হোক নিতান্ত ছেলে মানুষ তো। ও যেন ভরসা পেল। ঘরের মধ্যে ঢুকে একটা পিঁড়ি পেতে বসল। আমার মুখের দিকে চেয়ে বললে, কি সে শিখিয়ে দিলেন? 9 পরিত্যাগ প্রণালী নাকি? সব ভুলে গিয়েছি, হি হি হি। দেখলাম ওর বিয়ে হয়নি। ওকে আর কোনো কথা বলিনি অবশ্যই তা নিয়ে। দেনা পাওনার ব্যাপার নিয়ে সে সম্বন্ধ ভেঙে গিয়েছে। 2-4 দিনে অপরের মুখে শুনলাম। আবার হিরণময়ী আমার পাঠশালাতে নিত্য আসে যায়। সন্ধ্যাবেলাতেও রোজ আসে। ঝড় হোক বৃষ্টি হোক, তার সন্ধ্যায় আসার কামাই যাবে না। কেন তার মা এবার তাকে বকেন না সে কথা আমি জানি নে, তবে বকেন না যে এটা আমি জানি। বরং একদিন হিরণময়ী বললে, আজ আলোজিলা একটা বই পড়ছি, মা বললে, আজ যে তুই তোর মাস্টারের কাছে গেলি নে বড়, তাই এলুম মাস্টারমশাই। আমি বললাম, তা তো বেশ, গল্পের বই পড়লেই পারতে, মা না বলে দিলে তো আজ আসতে না। কথাটা বলতে গিয়ে নিজের অলক্ষিত একটা অভিমানের সুর বার হয়ে গেল। হিরণময়ী সেটা বুঝতে পেরেছে অমনি। এমন বুদ্ধিমতী মেয়ে এইটুকু বয়সে। বললে, নিন, আর রাগ করে না, ভেবে দেখুন, আপনি না আমায় এখানে এলে তাড়িয়ে দিতেন আগে আগে। দুঃখিতভাবে বললাম, ছি, ও কথা বলো না হিরণ, তাড়িয়ে আবার তোমায় দিয়েছি কবে? ও কথাতে আমার মনে কষ্ট দেওয়া হয়। হিরণময়ী মুখে কাপড় দিয়ে খিলখিল করে উচ্ছ্বসিত ছেলে মানুষই হাসির বন্যা এনে দিল। ঘাট দুলিয়ে দুলিয়ে বলতে লাগলো, না না, দেননি বটে, একদিন সেই তাড়ালেন না, আজ আবার বলা হচ্ছে। পরে আমার সুরের নকল করতে চেষ্টা করে। ওতে আমার মনে কষ্ট দেওয়া হয়। কি মানুষ আপনি, হি 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 হি। আমি মুগ্ধ দৃষ্টিতে ওর হাসিতে উদ্ভাসিত সুকুমার লাবণ্য ভরা মুখের দিকে চেয়ে রইলাম। চোখ ফেরাতে পারিনে। কি অপূর্ব হাসি, কি অপূর্ব চোখ মুখের শ্রী। যখন চোখ নামিয়ে নিলাম তখন সে আমার বেলুনটা তুলে নিয়ে রুটি বেলতে বসে গিয়েছে। সেদিন ও যখন চলে যায় ঝোঁকের মাথায় অগ্রপশ্চাৎ না ভেবেই ওকে আবার বললাম, এরকম আর এসো না হিরণ। না, সত্যি বলছি, তুমি আর এসো না। মনকে খুব দৃঢ় করে নিয়ে কথাটা বলে ফেলেই ওর মুখের দিকে চেয়ে আমার বুকের মধ্যে যেন একটা তীক্ষ্ণ তীর খচ করে বিঁধলে। দেখলাম ও বুঝতে পারেনি আমি কেন এ কথা বলছি। কি বোধহয় দোষ করে ফেলেছে ভেবে ওর মুখ বিবর্ণ হয়ে গিয়েছে উদ্বেগ ও ভয়ে। আমার মুখের দিকে একটুখানি চেয়ে রইল, যদি মুখের ভাবে কারণ কিছু বুঝতে পারে। না বুঝতে পেরে যাবার সময় দেখলাম শুষ্ক বিবর্ণ মুখে বললে, আমায় তাড়িয়ে দিলেন তো, এই দেখুন তাড়ালেন কি না। দুঃখে আমার বুক ফেটে যেতে লাগলো। নিম গাছটার তলা দিয়ে ওই যাচ্ছে, এখনও বেশি দূর যায়নি। ডেকে দুটো মিষ্টি কথা বলবো, ছেলে মানুষকে একটু সান্ত্বনা দেব। ডাকলুম শেষটা না পেরে, শোনো হিরণ, শোনো। ও দাঁড়ালো না, শুনেও শুনলে না, হনহন করে হেঁটে বাড়ি চলে গেল। পরদিন খুব সকালে উঠে বারান্দাতে বসে ব্রাউনিংয়ের এ সোলস ট্র্যাজেডি পড়ছি। হিরণ এসে দাঁড়িয়ে বললে, কি করছেন? এসো এসো হিরণ, কাল তোমাকে ডাকলাম রাত্রে, এলে না কেন? তুমি বড় একগুঁয়ে মেয়ে, একবার শোনা উচিত ছিল না কি বলছি। মুখরা বালিকা তখন নিজ মূর্তি ধরলে, বললে, আমি কি কুকুর নাকি, দূর দূর করে তাড়িয়ে দেবেন, আবার তু করে ডাকলি ছুটে আসব? আপনি বুঝি মনে ভাবেন আমার শরীরে ঘেন্না নেই, অপমান নেই না? আমি বলতেলাম সকালবেলা যে পাঠশালা আমি আর পড়তে আসব না। মা অনেক দিন আগেই বারণ করেছিল, তবুও আসতাম তাদের কথা না শুনে। কিন্তু যখন আপনি কুকুর শিয়ালের মতো দূর করে তাড়িয়ে। ওর চোখে জল ছাপিয়ে এসেছে, অথচ কি তেজ ও দর্পের সঙ্গে কথাগুলো সে বললে। আমি বাধা দিয়ে বললাম, আমায় ভুল বুঝো না, ছি হিরণ, আচ্ছা চেঁচিও না বেশি, কেউ শুনলে কি ভাববে? আমার কথা শোনো, রাগ করে না, ছি। হিরণ দাঁড়ালো না এক মুহূর্ত। অতটুকু মেয়ের রাগ দেখে যেমন কৌতুক হলো, মনে তেমনই অত্যন্ত কষ্ট হলো। কেন মিথ্যে ওর মনে কষ্ট দিয়েছি কাল? আহা, বেচারি বড় দুঃখ ও আঘাত পেয়েছে। আমার জ্ঞান আর হবে কবে? ছেলে মানুষকে ও কথাটা ওভাবে বলা আমার আদৌ উচিত হয়নি।
মন অত্যন্ত খারাপ হয়ে গেল। ভাবলাম এ গ্রামের পাঠশালা তুলি দিয়ে অন্যত্র যাবই। এদিকে হিরণময়ও আর আমার পাঠশালাতে আসে না। মাসের বাকি 8টা দিন পড়িয়ে নিয়ে পাঠশালা তুলে দিব ঠিক করে ফেললাম। সবাইকে বলেও রাখলাম কথাটা, আগে থেকে যাতে সবাই অন্য ব্যবস্থা করে নিতে পারে। যাবার 2 দিন আগে জিনিসপত্র গোছাচ্ছি, হঠাৎ হিরণময় নিঃশব্দে ঘরের মধ্যে এসে কখন দাঁড়িয়েছে। মুখ তুলে ওর দিকে চাইতেই হেসে ফেলল। বললে, আপনি নাকি চলে যাবেন এখান থেকে? আমি বললাম, যাবই তো। তারপর এতদিন পরে কি মনে করে? হিরণময় তারা অভ্যাস মতো আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে বললে, কবে যাবেন? বুধবার বিকেলে গাড়ি ঠিক করা আছে, চাকদাতে গিয়ে উঠব। হিরণময় একবার ঘরের চারিধারে চেয়ে দেখলে, বললে, আপনার সেই বড় বাক্সটা কই? সেটা কানুর বাবার কাছে বিক্রি করে ফেলে দিয়েছি। অত বড় বাক্স কি হবে? তাছাড়া সঙ্গে টেনে টেনে নিয়ে বেড়ানো মুশকিল। হঠাৎ হিরণময় ঝপ করে মেঝেতে বসে পড়ল। কর্তৃত্ব ও আত্মপ্রত্যয় সুরে বললে, না, আপনি যেতে পারবেন না। দেখি দেখি কেমন যান। আমার হাসি পেল ওর রকম দেখে। খুব আনন্দও হলো, একটা অদ্ভুত ধরনের আনন্দ হলো। বললাম, তোমার তাতে কি, আমি যাই আর না যাই? তুমি তার এতদিন উঁকি মেরেও দেখতে আসনি হিরণ। তুমি আমার পাঠশালা পর্যন্ত যাওয়া ছেড়েছ। ইস, তাই বই কি? তুমি ভেবে দেখো তাই কি না। উড়িয়ে দিলে চলবে না হিরণ। আমি যাবই ঠিক করেছি। তুমি আমায় আটকাতে পারবে না। কারোর জন্য কারোর আটকায় না, এ তুমি আমায় নিজেই একদিন বলেছিলে। হিরণময় বালিকা সুলভ হাসিতে ঘর ভরিয়ে ফেলে বলল, ওই কথা যদি একবার শুরু করে দিলেন তো কি আর আপনার মুখে বিরাম আছে? কারোর জন্য কারোর আটকায় না, হ্যান না তেন না, মাগো, কথার ঝুড়ি একেবারে। সে যাই হোক, আমি যাবই। কখনো না। ই বললেই হলো যাব। আমি চুপ করে রইলাম। ছেলে মানুষের সঙ্গে তর্ক করে লাভ কি? দেখি যে বিকেলে পাঠশালায় হিরণময় বই খাতা নিয়ে হাজির হয়েছে। সে এসে সব ছেলে মেয়েকে বলে দিলে আমার পাঠশালা উঠবে না, আমি কোথাও যাব না। সবাই যেন ঠিকমতো আসে। এমন সুরে বললে যে সে যেন আমার দণ্ডমুণ্ডের মালিক। বললে, হাদু, মাস্টারমশাই তোমায় বলেছিলেন না ধারাপাত আনতে? কেন আনোনি ধারাপাত? এই সোমবারে হাট থেকে আনতে বলে দিবে, বুঝলে? হাদু বোকার মতো দৃষ্টিতে ওর দিকে চেয়ে বললে, মাস্টারমশাই যে সোমবারে চলে যাবেন এখান থেকে। হিরণময় তাকে এক তাড়া দিয়ে বললে, কে বলেছে চলে যাবেন? মেরে হাড় ভেঙে দেব ছোড়ার। যা যা বলছি তা শোন, বাঁদর কোথাকার। আমি বললাম, কেন ওকে মিথ্যে বকছ হিরণ? ছেলে মানুষকে। ওর দোষ কি? আমি যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। হিরণময় ঝঙ্কার দিয়ে বললে, আচ্ছা আচ্ছা হবে, যাবেন তো যাবেন। সেদিন সন্ধ্যাবেলা অনেক দিন পরে ও রান্নাঘরে এসে ঢুকল। বললে, গুড়ের ভাঁড়টা কই? সেটা 3 কড়িতে দিয়ে দিয়েছি। 2 দিনের মতো খানিকটা গুড় ওই বাটিতে রেখেছি, 2 দিন ওতেই চলে যাবে। হিরণময় অন্য সব দিনের মতো বসল না, দাঁড়িয়ে রইল। একবার বাইরে যাবার সময় ও সৌরে দরজার কপাটের আর দেওয়ালের মধ্যের যে জায়গাটুকু, সেখানটাকে দেখি জড়সড় হয়ে দাঁড়িয়েছে। বলতে গেলাম, ওখানে না ওখানে না, কাপড়ের কালিটালি লেগে যাবে কি না, বার হয়ে এসো। ওর মুখের দিকে চেয়ে দেখি ওর ডাগর চোখ দুটি জলে ভরে টলটল করছে। হিরণময়ের চোখে জল। অবাক, এই দৃশ্য তো কখনো দেখিনি। ও জল ভরা ধরা গলায় বললে, আপনি বলুন যাবেন না মাস্টারমশাই। আমি তখন পাঠশালায় বলতে পারলাম না ওদের সামনে। ওরা হাসবে তাহলে। আর কেউ নয়, আর সবাই আমায় ভয় করে, কেবল মন্টুটা বড় দুষ্টু। তারপর আমার দিকে চোখের জল আর হাসি মিশানো এক অপূর্ব দৃষ্টিতে চেয়ে বললে, যাবেন না কেমন? হিরণময়ী প্রথম দুর্বলতা প্রকাশ করলে। এর আগে কখনো দেখিনি। ছেলে মানুষ, ও কথা তো তেমন জানে না, কিন্তু ওর ডাগর সজল চোখের মিনতিপূর্ণ দৃষ্টি ওর ভাষার দৈন্য ঘুচিয়ে দিয়ে এমন কিছু প্রকাশ করলে এক জাহাজ কথাতেও তা প্রকাশ করা যেত না। আমার মনে অনুতাপ হলো, কেন ওকে মিথ্যে কাঁদালাম সন্ধ্যাবেলাটিতে? জীবনের এইসব মুহূর্তেই না মানুষে ভগবান প্রত্যক্ষ করে। ব্রাউনিংয়ের পলিন কবিতায় সে সর্বহারা লোকটির মতো আমার মনও বলে উঠল, আই বিলিভ ইন গড অ্যান্ড ট্রুথ অ্যান্ড লাভ। ওর হাতটি ধরে দরজার কপাটের ফাঁক থেকে বার করে এনে আস্তে আস্তে পিঁড়ির ওপর বসিয়ে দিয়ে বললাম, ওখানে সন্ধ্যাবেলা দাঁড়াতে নেই, বিছে টিছে বেরোতে পারে, এখানে বসো। রুটিগুলো বেলে দাও দেখি, লক্ষ্মী মেয়ে। আমি যাব না বলছো তুমি যখন,
তখন আর যাব না। চোখের জল ফেলতে আছে অবেলায়, ছি। তারপরে রুটি তৈরি করতে বসে যে হিরণময়ী সেই হিরণময়ী, সেই মুখরা বালিকা, যে সকল কথা এমন কর্তৃত্বের সুরে বলে যেন ওর কথা না মেনে চললে ও ভয়ঙ্কর একটা কিছু শাস্তির ব্যবস্থা করবে। সেটা আবার খুব কৌতুকপ্রদ এবং ভেবে দেখলে করুণ বলেই মনে হয়। যখন বেশ বুঝতে পারা যাচ্ছে যে মুখের বুলিটুকু ছাড়া ওর হুকুমের পেছনে ওর কোনো জোর খাটাবার নেই, নিতান্ত অসহায় ও নিরুপায়। প্রেম আসে এইসব সামান্য তুচ্ছ খুঁটিনাটি সূত্র ধরে। বড় বড় ঘটনাকে এড়ানো সহজ, কিন্তু এসব ছোট জিনিস প্রাণে গেঁথে থাকে ফলুই মাছের সরু চুলচুল কাঁটার মতো। গায়ের জোরে সে কাঁটা তুলে ছুঁড়ে ফেলে দিতে গেলে বিপদের সম্ভাবনা বাড়ে বই কমে না। পুরুষ মানুষ প্রেমের ব্যাপারে আত্মরক্ষা করে চলতে পারে না, যেটা অনেক সময় মেয়েরা পারে। যেখানে যা হবার নয়, পাবার নয়, সেখানেও তারা বোকার মতো ধরা দিয়ে বসে থাকে এবং নাকাল তার জন্য যথেষ্ট হয়। কিন্তু পুরুষ মানুষে আবার বেগতিক বুঝলে যত সত্তর হাবুডুবু খেতে খেতেও সাঁতরে তীরের কাছে আসতে পারে। মেয়েরা গভীর জলে একবার গিয়ে পড়লে অত সহজে নিজেদের সামলে নিতে পারে না। তবু আমি হিরণময়ীকে দূরে রাখবার চেষ্টাই করলাম। একদিন দুপুরের পরে হিরণময়ীদের বাড়িতে পুলিশ এসেছে শুনলাম। পুলিশ কিসের? এককে জিজ্ঞেস করি, কেউ সঠিক উত্তর দেয় না, অথচ মনে হলো ব্যাপারটা সবাই জানে। এগিয়ে গেলুম। ওদের বাড়ির সামনের তেঁতুলতলায় বড় দারোগা চেয়ার পেতে বসে, পাড়ার লোকদের সাক্ষ্য নেওয়া চলছে। দেখলাম গ্রামে ওদের মিত্র বড় কেউ নেই। আমি আগেও যে একথা না জানতাম এমন নয়, তবে পাড়াগায়ের কানাঘুষোতে কান দিইনি। বিকেলের দিকে হিরণময়ীর মা আর বিধবা দিদিকে থানায় ধরে নিয়ে গেল। কাছারির মুহুরী সাতকড়ি মুখুজ্জে আমার কাছেই দাঁড়িয়েছিল। সে বললে, ও মেয়েটার তত দোষ দিইনে, মাই যত নষ্টর গুরুমশাই, ও তো ওকে শিখিয়েছে, নইলে মেয়েটার সাধ্যি কি, কিন্তু মাগি কি ডাকাত, মেয়েটার প্রাণের আশঙ্কা করলি না একবারও? ব্যাপারটা বুঝতে আমার দেরি হলো না। সাতকড়ি আরও বলল, কালীনাথ গাঙ্গুলি কি গ্রাম ত্যাগ করেছে সাধে? এই জন্যে সে বাড়িমুখ হয় না, ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। এত কথা আমি কিন্তু জানতাম না, এই নতুন শুনলাম। আমি মুশকিলে পড়ে গেলাম। আমি এখন কি করি? হিরণময়ীর মা আর দিদি দোষী কি দোষী নয়, সে বিচারের ভার আছে অন্য বিচারকের ওপর, সাতকড়ি মুখুজ্জের ওপর নয়। কিন্তু এদের মোকদ্দমা উঠলে উকিল নিযুক্ত কে করে? এদের স্বার্থ বা কে দেখে? এদের জন্য পয়সা খরচই বা কে করে? এদিকে আরেক মুশকিল, ওর মা আর দিদিকে যখন ধরে নিয়ে গেল, হিরণময়ী তখন ওদের বাড়ির সামনে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে। সামনে অন্ধকার রাত। সে রাত্রে সে একাই বা বাড়িতে থাকে কেমন করে? বাড়িতে আর যখন কেউ নেই, অথচ সন্ধ্যা পর্যন্ত কেউ তাকে নিজের বাড়িতে ডাকলে না। সন্ধ্যার সময় ওপাড়ার কৈলাস মজুমদারের স্ত্রী এসে ওকে অবস্থায় দেখে বললে, ও মা, এ মেয়েটা এখানে একা দাঁড়িয়ে আছে যে, ছেলে মানুষ, বাড়িতে একা থাকবেই বা কি করে? ওর মা দিদি কি করেছে জানি নে, কিন্তু ওকে আমি চিনি, ও পাগলি, আনন্দময়ী। এসো তো মা হিরণ, তোমাদের হারিকেনটা বাড়ির ভেতর থেকে নিয়ে ঘরে চাবি দিয়ে এসো। ওকে জায়গা দিলে যদি জাত না থাকে, তবে না থাকলো তেমন জাত। মজুমদার গিন্নি যদি কোনো কথা না বলে নিঃশব্দে হিরণময়ীকে নিজের বাড়িতে নিয়ে যেতেন, তবে হয়তো কোনোই গোলযোগ বাধত না। কিন্তু শেষের কথাটি বলে ফেলে তিনি নিতান্ত নির্বোধের মতো কাজ করে বসলেন। কাছেই গ্রামের সমাজপতি আচার্যি মশাইয়ের বাড়ি। তাদের সঙ্গে বাঁধল তুমুল ঝগড়া। শশধর আচার্যের স্ত্রী অনেকক্ষণ নিজের মনে একতরফা গেয়ে যাবার পর উপসংহারে বললেন, ও বড় ভালো মেয়ে না? মুখ খুললেই অনেক কথা বেরিয়ে পড়বে। সব জানি, সব বুঝি, চুপ করে থাকি মুখ বুঝে। বলি, মাথার উপর একজন আছেন, তিনিই দেখবেন সব, আমি কেন বলতে যাই? মজুমদারের গিন্নি বললেন, যা করো নবউ, আমার এই মেয়েটার নামে কেন যাতা বলছো, সেটাই কি ভগবান সইবেন? আচার্যি মশাই স্ত্রী বারুদের মতো জ্বলে উঠলেন। আরও দ্বিগুণ চেঁচিয়ে বললেন, ধম্ম দিখো না বলে দিচ্ছি, ভালো হবে না। ওই রয়েছে মুখুজ্জেরা, ভট্টাচার্যিরা, জিজ্ঞেস করো গিয়ে। ওই মেয়ে ওই পাঠশালার মাস্টার ছোকরার কাছে রাত 12টা অবধি কাটিয়ে আসে, রোজ 330 দিন, সারা রাত্রিরও থাকে এক এক দিন। বলুক ওই মেয়ে, বলুক, সত্যি না মিথ্যে। ভেবেছিলাম কিছু বলবো না, মরুক গে, যারা আস্তাগুর সেই গিয়ে ঘাটুক। না বলে পারলাম না। কেউ মেয়েকে ঘরের জায়গা দিয়ে কালকে আবার একটা হাঙ্গামা বাঁধাতে যাবে। আমি এতক্ষণ চুপ করেছিলাম, কথা বলিনি, কোনো পুরুষ মানুষ উপস্থিত ছিল না বলে। চেঁচামেচি শুনে আচার্য মশাই, সাতকড়ি,
ও সনাতন রায় ঘটনাস্থলে এসে দাঁড়াতেই আমি এগিয়ে গিয়ে বললুম, আপনারা আমার মায়ের মতো, আপনাদের কাছে একটা অনুরোধ, হিরণকে ঝগড়ার মধ্যে মিথ্যে আনবেন না। ও আমার ছাত্রী, ছেলে মানুষ, আমার কাছে যায় সন্ধ্যাবেলা গল্প শুনতে, কোনোদিন পরেও রাত 9টা বাজতেই চলে আসে। একটা নিষ্পাপ নিরপরাধ মেয়ের নাম এসবের সঙ্গে না জড়ানোই ভালো। মা, আপনি ওকে বাড়িতে নিয়ে যান। এতে ফল হলো উল্টো, ঝগড়া না থেমে বরং বেড়ে গেল। মজুমদার মশাইয়ের 2 ছেলে ও ছোট ভাই এসে মজুমদার গিন্নিকে বকাবকি করতে লাগল। তিনি কেন ওপাড়া থেকে এসে এসব ছেঁড়া ল্যাঠার মধ্যে নিজেকে জড়াতে যান? এ বয়সও তার জ্ঞান যদি না হয় তবে কবে আর হবে? তিনি চলে আসুন বাড়ি, এ পাড়ার ব্যবস্থা এ পাড়ার লোকে বুঝবে। তিনি কেন মাথা ব্যথা করতে যান, ইত্যাদি। যাকে নিয়ে এত গোলমাল সে ভয়ে ও লজ্জায় কাঠ হয়ে দাঁড়িয়ে আছে ওদের বাড়ির সদর দরজায়। ওর চোখে একটা দিশেহারা ভাব, লজ্জার চেয়ে চোখের চাউনিতে ভয়ের চিহ্নই বেশি। ওর সেই কথাই মনে পড়ল, জানেন মাস্টারমশাই, আমার সবাই ভয় করে, সবাই মানে এ পাড়ায়। আমার সঙ্গে লাগতে এলে দেখিয়ে দেব না মজা? বেচারি মুখরা হিরণময়ী। শেষ পর্যন্ত কৈলাস মজুমদারের স্ত্রী ওকে না নিয়ে চলে গেলেন। তার দেওর ও ছেলেরা একরকম জোর করেই তাকে সরিয়ে নিয়ে গেল। আমি তখন এগিয়ে গিয়ে বললুম, হিরণ, তুমি কিছু ভেবো না, আমি এতক্ষণ দেখছিলাম এরা কি করে। সে ভয় তোমাকে ডাকতে পারিনি, সে ভয় আমার কেটে গিয়েছে। তুমি একটু একলা থাকো, আমি কাওড়াপাড়া থেকে মোহিনী কাওড়ানিকে ডেকে আনছি। সে তোমার ঘরের বারান্দাতে শোবে রাত্রে, তাহলে তোমার রাত্রে একা থাকবার সমস্যা মিটে গেল। আর এক কথা, তুমি রান্না চড়িয়ে দাও, চাল ডাল সব আছে তো? কাওড়াপাড়া থেকে ফিরে আসতে 8 ঘন্টার বেশি লাগল। মোহিনী বুড়িকে 4 আনা পয়সা দিয়ে রাত্রে হিরণদের বাড়িতে শোবার জন্য রাজি করিয়ে এলুম। ফিরে এসে দেখি দালানের চৌকাঠে বসে হিরণময়ী হাপুস নয়নে কাঁদছে। অনেক করে বোঝালুম, বড় কষ্ট হলো ওকে অবস্থায় দেখে। বললে, মার আর দিদির কি হবে মাস্টারমশাই? আপনি কালই বাবাকে একটা চিঠি লিখে দিন, ওদের ফাঁসি হবে না তো? হেসে সান্ত্বনা দিলাম, বললাম, রাধো হিরণ, খাওয়া দাওয়া করো, কিছু ভেবো না, আমি কাল রানাঘাট যাব, ভালো উকিল দিয়ে জামিনে খালাস করে নিয়ে আসবার চেষ্টা করব, ভয় কি? হিরণ কিছুতেই রাখতে চায় না, শেষে বললে, আপনিও এখানে খাবেন কিন্তু, ঠিক তো? ও রাঁধছে বসে, আমাকে রান্নাঘরেই বসে থাকতে হলো। ও যেতে দেয় না, ছেলে মানুষ, ভয় করে। কেবল জিজ্ঞেস করে, মার দিদির কি হবে? রান্না হয়ে গেল, ঠাঁই করে আমায় ভাত পেড়ে দিল। এদিকে হিরণ বড় অগোছালো, কুটনো বাটনা, এঁটে কাটা, ভাতের ফ্যান, আনাজের খোসাতে রান্নাঘরে এমন নোংরা করে তুলেছে, ভাত বাড়তে গিয়ে উনুনের পাড়ে আঁচল লুটিয়ে পড়েছে, নিতান্ত আনাড়ি। বললাম, দিন মানে কোনো রকমে একা থেকো, আমি সন্ধ্যের আগেই রানাঘাট থেকে ফিরব, রেঁধে খেয়েও কিন্তু, না হলে বড় রাগ করব। মোহিনী কাওড়ানি এলো রাত 9টার পরে। তারপরে আমি আমার বাসায় চলে এলুম। পরদিন রানাঘাটে গিয়ে দেখি কেস ওঠেনি আদালতে। উকিল ঠিক করে তার সঙ্গে জামিনের কথাবার্তা বলে এলুম। ফিরবার সময় হিরণময়ের জন্যে 2-একটা জিনিস কিনে নিলুম, ওকে একটু আনন্দ দেবার জন্যে। ফিরে দেখি ও বসে বসে আবার কাঁদছে কালকের মতো। সারাদিন বোধহয় রাঁধেনি, কিছু খায়নি, স্নানও করেনি, 2 গাছা রুক্ষ চুল মুখের আশেপাশে উঠছে। মহা বিপদে পড়ে গেল ওকে নিয়ে। কি করি এখন? ওর বাবাকে আজ রানাঘাটে পৌঁছেই টেলিগ্রাম করেছি, যদি তা পেয়ে থাকেন তবে কাল তিনি এসে পৌঁছলেও তো বাঁচি, নইলে হিরণময়ীকে ভাবছি কালীগঞ্জে বৌদিদির কাছে রেখে আসব। কারণ এসে শুনলুম মোহিনী বুড়ি বলে গিয়েছে সে রাত্রে এখানে আর শুতে আসতে পারবে না। ও আমায় দেখে ছুটে এসে বললে, মাকে দিদিকে দেখে এলেন মাস্টারমশাই, তারা কেমন আছেন, খালাস পেলে না? আমি ওদের নিজে দেখতে যাইনি, উকিলের মুখে হিরণময়ীর সংবাদ পাঠিয়ে বলেছিলাম হিরণময়ীর জন্য যেন তারা কিছু না ভাবে। বললাম সে কথা। তারপর হিরণময়ী আমাকে বালতি করে জল তুলে দিলে স্নানের জন্যে। ঘরে প্রদীপ জেলে উনুন ধরিয়ে চায়ের জল চড়ালে। রানাঘাট থেকে ওর জন্য কিছু খাবার এনেছিলুম, তার বেশি অর্ধেক আমাকে রেকাবি করে চায়ের সঙ্গে জোর করে খাওয়ালে। তারপর রান্না চাপিয়ে দিলে। ওর মনে সুখ নেই, কেমন যেন মুষড়ে পড়েছে। ছেলে মানুষ, নইলে ওর মতো হাস্যময়ী আনন্দময়ী চঞ্চলা মেয়ে এতক্ষণ কত কথা বলতো, হাসি খুশিতে ঘর ভরিয়ে তুলত। একবার জিজ্ঞেস করলে, রানাঘাটে নাকি সার্কাস এসেছে সবাই বললে, দেখেছেন আপনি? এত দুঃখের মধ্যে ওর ছেলে মানুষই মন সার্কাসের সম্বন্ধে কৌতূহলী না হয়ে পারেনি ভেবে আমার হাসি পেল। এ রাত্রে মোহিনী বুড়ি এলো না। আমি ওকে ঘরের মধ্যে রেখে বাইরের বারান্দাতে শুয়ে রইলাম।
বারান্দায় বিছানা পাচ্ছি। ও আবার এত সরলা নিষ্কলুষ। আমায় অবাক হয়ে জিজ্ঞেস করলে, আপনি বাইরে শোবেন কেন? কোনো নীতিবাদের সংকোচ এনে ফেলে ওর নিষ্পাপ মনে দাগ দিতে আমার বাধল। বললাম, দেখছো না কি রকম গরম আজ? বাইরে শোয়ে আমার অভ্যাস। তাছাড়া সারা রাত দুজনে গল্প করে কাটালুম। ও ঘর থেকে কথা বলে, আমি বারান্দা থেকে তার উত্তর দিই। বাবা বোধহয় কাল আসবেন না? মা দিদি কবে আসবে? সার্কাসওয়ালা কোথায় তাঁবু ফেলেছে? কলকাতায় কখনো যায়নি, একবার যাবার ইচ্ছে আছে। কলকাতার থিয়েটার দেখতে কেমন? চৌধুরীরা বোধ হয় মোহিনী বুড়িকে বারণ করে দিয়েছে এখানে আসতে। আমার শীত করছে কি না? রাত বেশি, ঠান্ডা পড়েছে, গায়ে দেবার একটা মোটা চাদর দেব? আরব্য উপন্যাসের মতো আর গল্প নেই? আচ্ছা, অঙ্ক কতদূর শেখা যায়? বিদ্যা শেষ নেই না? এমএ পাশ করে আরও পড়া যায়? পড়বার আছে। ওর বাবা এলেন পরদিন সকাল 10টার সময়। তার মুখে শুনলুম পুলিশ থেকে তাকে চিঠি দিয়ে জানিয়েছে শীঘ্র বাড়ি এসে মেয়ের ভার নিতে। তিনি অত্যন্ত বদমেজাজি লোক। দু একটা কথা শুনে বুঝতে দেরি হল না। আমার ওপর আদৌ তিনি প্রসন্ন হতে পারলেন না। তার মেয়েকে তত্ত্বাবধান করার জন্যে একটা ধন্যবাদ দেওয়া তো দূরের কথা, সেটাকেই তিনি আমার একটা অপরাধ বলে গণ্য করে নিলেন। এবং যে মুখুজ্জে চৌধুরীরা পরশু সন্ধ্যাবেলা হিরণময়ীকে বাড়িতে জায়গা দিতে চায়নি, তাদেরই বাড়িতে খোশামত করে তাদের সঙ্গে এই বিপদে পরামর্শ চাইতে গেলেন। আরও একটা ব্যাপার দেখলুম, তিনি হিরণময়ীকে আদৌ দেখতে পারেন না। আমার সামনেই তো তাকে তাড়না, তর্জন গর্জন যথেষ্ট করলেন এ নিয়ে যে সে রাত্রে চৌধুরীগিন্নির পায়ে পড়ে কেন অনুরোধ করেনি তাকে জায়গা দেবার জন্যে। কারণ তারা দেখলুম লাগিয়েছে যে তাদেরকে আর ইচ্ছে ছিল না ওকে জায়গা দেবার। ও মেয়েটা ইচ্ছে নয়, হিরণের অপরাধ সে মুখ ফুটে কারো কাছে আশ্রয় প্রার্থনা করেনি। ওরা বুঝল না যে হিরণের বয়সের মেয়েরা মুখে কোনো নাটকের ধরনের কথা বলে আশ্রয় চাইতে পারে না পরের কাছে, বিশেষ করে হিরণময়ীর মতো একটু তেজি মেয়েরা। কালীগঞ্জে এসে বসলুম বটে, কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলুম মনের কি অদ্ভুত পরিবর্তন হয়েছে। হিরণময়ী সেই শুকনো মুখখানা কেবলই মনে পড়ে। সেদিন সন্ধ্যার সময় ওর যে মুখ দেখেছিলাম, যেদিন ওর মাকে আর দিদিকে থানায় নিয়ে গেল, হিরণময়ীর ব্যথা, হিরণময়ীর দুঃখ, এরকম বাড়িতে ওই গায়ের আবহাওয়ায় হিরণময়ীর মতো মেয়ে শুকিয়ে ঝরে পড়বে। কেই বা দেখবে, বুঝবে ওকে? একদিন মালতীর সম্বন্ধে ঠিক এই কথাই ভাবতুম। কত ভেবেছি, এখন বুঝি কি দুর্জয় অভিমান করেই চলে এসেছিলাম ওর কাছ থেকে। কিছুতেই সে অভিমান ভাঙল না। তারপর দাদা মারা গেলেন। দাদার সংসার পড়ল ঘাড়ে, নইলে হয়তো আবার এতদিনে ফিরে যেতাম। কিন্তু বৌদিদিকে নিয়ে তো দ্বারবাসিনীর আখড়াতে গিয়ে উঠতে পারিনি। একসময় যার ভাবনায় কত বিনিদ্র রজনী কাটিয়েছি বটেশ্বর পাহাড়ে, সেই মালতী এখন আমার মনে ক্রমশ অস্পষ্ট হয়ে আসছে, হয়ে এসেছে। আর তো তাকে চোখে দেখলুম না। ক্রমে তাই সে দূরে গিয়ে পড়ল। কি করব, মনের উপর জোর নেই। নইলে আমি কি বুঝতে পারি নে কত বড় ট্র্যাজেডিটা মানুষের জীবনের? শ্রীরামপুরে ছোট বৌঠাকুরুন আজ কোথায়? কে বলবে কেন এমন হয়? একদিন আবার হিরণময়ীকে দেখবার ইচ্ছা হলো। তখন মাস 2 কেটে গিয়েছে। কামালপুরে আর যাইনি। সেখানে আমার বাসার জিনিসপত্র এখনও রয়েছে, সেগুলো আনবার ছুতো করেই গেলুম সেখানে। মাস 2 পরে গ্রাম ঠান্ডা হয়েছে। কেবল শুনলুম হিরণময়ীরা একঘরে হয়ে আছে। হিরণময়ী আগের মতোই ছুটে এলো আমি এসেছি শুনে। এখানে ওর চরিত্রের একটা দিক আমার চোখে পড়ল। লোকে কি বলবে এ ভয়ও করে না। এখানে মালতীর সঙ্গে ওর মিল আছে, কিন্তু মালতীর সঙ্গে ওর তফাৎ আমি বুঝতে পারি। হিরণময়ী যেখানে যাবে সেখানে পেছন ফিরার চায় না। মালতীর নানা পিছুটান। সবাই সমান ভালোবাসতেও পারে না। প্রেমের ক্ষেত্রেও প্রতিভার প্রয়োজন আছে। খুব বড় শিল্পী কি খুব বড় গায়ক যেমন পথে ঘাটে মেলে না, খুব বড় প্রেমিক বা প্রেমিকাও তেমনি পথে ঘাটে মেলে না। ও প্রতিভা যে কোনো বড় সৃজনী প্রতিভার মতোই দুর্লভ। এ কথা সবাই জানে না। তাই যার কাছে যা পাবার নয় তার কাছে তা আশা করতে গিয়ে পদে পদে ঘা খায় আর ভাবে অন্য সবারই ভাগ্যে ঠিকমতো জুটছে, সেই কেবল বঞ্চিত হয়ে রইল জীবনে। নয়তো ভাবে তার রূপগুণ কম, তাই তেমন করে বাঁধতে পারেনি। হিরণময়ীর তনুতলায় প্রথম যৌবনের মঞ্জুরি দেখা দিয়েছে। হঠাৎ যেন বেড়ে উঠেছে এই 2 মাসের মধ্যে। আমায় বললে, কখন এলেন? আসুন আমাদের বাড়িতে, মা বলে দিলেন আপনাকে ডেকে নিয়ে যেতে। কতদিনের ছুটি দিয়েছিলেন পাঠশালাতে? 1.5 মাস পরে খুলল। ভালো আছো হিরণ? ও
মাথায় কত বেড়ে গিয়েছ। এতদিন কোথায় ছিলেন? বেশ তো লোক, সেই গেলেন আর আসবার নামটি নেই। হয়তো 2 বছর আগে ওই কথা বললে বেদনাতুর হয়ে ভাবতাম, আহা, দ্বারবাসিনীতে ফিরলে মালতীও আমায় এরকম বলতো। কিন্তু সময়ের বিচিত্র লীলা, এ সম্পর্কে মালতীর কথা আমার মনে এলো না। 2 দিন কামালপুরে রইলাম। হিরণময়ী কথা ভাবেনি যে আমি আমার জিনিসপত্র আনতে গিয়েছি ওখানে। সে ভেবেছিল আমি আবার পাঠশালা খুলব, ওখানেই থাকব। এবার কিন্তু সে আসবার সময় তর্ক ঝগড়া করলে না, যেমন করে থাকে। শুধু শুকনো মুখে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল আমার যাওয়া। ওর সে আগেকার ছেলে মানুষই যেন চলে গিয়ে একটু অন্যরকম হয়েছে। তবু কত অনুরোধ করলে ওখানে থাকবার জন্যে। গা এখন ভালো হয়ে গিয়েছে। কেন আমি যাচ্ছি? গায়ের লোকেরা তবে পড়বে কোথায়? কামালপুর গা পিছু ফেলেছি। মাঠের রাস্তা, গরুর গাড়ি আস্তে আস্তে চলেছে। কি মন খারাপ যে হয়ে গেল। মাঠের মধ্যে কচি মোটর শাক, খেসারি শাকের শ্যামল সৌন্দর্য। শিশির গাছের কাঁচা শুটি ঝুলছে। বাসুদেবপুরের মরগাঙের ভাগাড়ে নতুন ঘাসের উপর গরুর দল চড়ে বেড়াচ্ছে। হিরণময়ীর নিরাশার দৃষ্টি বুকে যেন কোথায় বিঁধে রয়েছে, খচখচ করে বাজছে। বেলা যায় যায়। চাকদার বাজার থেকে গুড়ের গাড়ির সারি ফিরছে। বোধহয় বেলে কি চুয়াডাঙ্গার বাজারে রাত কাটাবে। জীবনটা কি যেন হয়ে গেল। এক ভাবি আর হয় এক। কোথায় চলেছি আমি জানি নে। কেনই বা অপরের মনে এত কষ্ট দিই? এই রাঙা রোদ মাখানো মোটর মুসুরির মাঠ যেন বটেশ্বরনাথের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। এই সন্ধ্যায় গঙ্গার বুকে বড় বড় পাল তুলে নৌকোর সারি মুঙ্গেরের দিকে যেত। আমি মালতীর স্বপ্নে বিভোর হয়ে পাষাণ বাঁধানো ঘাটের উপর বসে বসে অন্যমনস্ক হয়ে চেয়ে চেয়ে দেখতুম। সব মিথ্যে, সব স্বপ্ন। ওই মরগাঙের ওপারে জমা সন্ধ্যার কুয়াশার মতো ফাঁকা, 2 দিনের জিনিস। এখানে ফল পাকে না। জেরুসালেম পাথরের দেশ। এর কিছুদিন পরে হিরণময়ীর বাবা আমার কাছে এলেন কালীগঞ্জে। আমায় একবার তাদের ওখানে যেতে হবে। হিরণময়ী বিশেষ করে বলে দিয়েছে। আর একটা কথা, মেয়ের বিয়ে নিয়ে তিনি বড় বিপদে পড়েছেন। তিনি গরিব, অবস্থা আমি সবই জানি। গ্রামের সমাজে একঘরে বটে। 2-3 জায়গা থেকে সম্বন্ধ এসেছিল। নানা কানাঘুষো শুনে তারা পেছিয়ে গিয়েছে। মেয়েও বেজা একগুয়ে। তাকে দেখতে আসছে শুনলেই সে বাড়ি থেকে পালায়। অত বড় মেয়ে, এখনও জ্ঞানকাণ্ড হল না। চিরকাল কি ছেলে মানুষই করলে মানায়? সুতরাং তিনি বিপদে পড়েছেন। আমি যদি ব্রাহ্মণের হৃদয় উদ্ধার না করি, তবে তিনি কালীকান্ত গাঙ্গুলি সম্পূর্ণ নিরুপায়। আমার কি মত? আমি আর কিছুই ভাবলাম না। ভাবলাম কেবল হিরণময়ীর আশাভঙ্গের চাহনি আর তার শুকনো মুখ। সেদিন যখন জিনিসপত্র বাঁধছি, সেই সময়কারের। একদিন হিরণময়ী বললে, একটা কথা শোনো। যেদিন তুমি প্রথম পাঠশালাতে পড়াতে এলে, আমি তোমার কাছে গেলাম। সেদিন থেকে তোমায় দেখে আমার কেমন লজ্জা করত। সেই জন্যে কাছে বসতে চাইতাম না। তারপর তুমি একদিন রাগ করলে, তাতে আমারও খুব রাগ হলো। তুমি তারপর বললে আমাদের গা ছেড়ে চলে যাবে। সেদিন ভয়ে আমার প্রাণ উড়ে গেল। এত কান্না আসতে লাগলো, কান্না চাপতে পারিনি। পাছে কেউ টের পায়। ছুটে পেছনে সজনে তলায় চলে গেলাম। সব যেন ফাঁকা হয়ে গেল মনের মধ্যে। ও মা গো, সে যে কি দিন গিয়েছে। হিরণময়ী গুছিয়ে কথা বলতে শেখেনি এখনো। ভগবান জানেন বিয়ের সময় কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। সপ্ত সমুদ্র পারের কোন দেশে, অনেক দূরে, এইসব সন্ধ্যার অস্পষ্ট অন্ধকারে একটি হাস্যময় তন্নি কিশোরী প্রদীপ হাতে ভাঙা বিষ্ণু মন্দিরের সন্ধ্যা দেখাতে যেত কত যুগ আগে। পুকুরপাড়ের তমাল বনের আড়ালে তার সঙ্গে সেই যে সব কত সুখ দুঃখের কাহিনী, কত ঠাকুর দেবতার কথা, সেসব সত্যি সত্যি ঘটেছিল না স্বপ্ন? কোথায় গেল সে মেয়েটি? আর তাকে তেমন করে তো চাই না। যেন কত দূর জন্মে তার সঙ্গে সে পরিচয়ের দিনগুলো কালের কুয়াশা অস্পষ্ট হয়ে এসেছে। তাকে যেন চিনি চিনি, চিনি না। কেন তার স্মৃতিতে মন আর নেচে ওঠে না? কোথায় গেল সেসব দিন, সেসব প্রদীপ দেখানো সন্ধ্যা? বছরখানেক পরে একদিন রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। মুর্শিদাবাদের ট্রেন থেকে অনেকগুলো বৈষ্ণব নামল। তারা যাবে খুলনার গাড়িতে। তাদের মধ্যে একজন পরিচিত বলে মনে হলো। কাছে গিয়ে দেখি দ্বারবাসিনীর আখড়া সেই নরহরি বৈরাগী। সে একবার জীব গোস্বামীর পদাবলী গিয়েছিল। সে 1 নম্বরের ভবঘুরে মাঝে মাঝে আখড়ায় আসত, আবার কোথায় চলে যেত। নরহরিও আমায় চিনলে, প্রণাম করে বললে, এখানে কোথায় বাবু? এটা কি দেশ নাকি? আপনি তো অনেক দিন দ্বারবাসিনী যাননি।
আর যাবেনই বা কি? সব শুনেছেন বোধহয়। আখড়া সে আখড়া নেই। দিদি ঠাকরুন মারা যাওয়ার পরে। কে? কেন, আপনি জানেন না? মালতী দিদি ঠাকরুন তো আজ বছর চারেক মারা গিয়েছেন। আমি ওর দিকে একদৃষ্টে চেয়ে রইলুম। নরহরি আপন মনেই বলে যেতে লাগল, এখন উদ্ভব দাসের এক ভাইপো তার সেবা দাসী নিয়ে কোথা থেকে এসে জুটেছে, সেই এখন কর্তা। উদ্ভব দাস তো বুড়ো হয়েছে, সে কিছু দেখে শোনে না। এখন অতিথি বৈষ্ণব গেলে আর জায়গা হয় না। মালতী দিদি ঠাকরুন তো মানুষ ছিলেন না, স্বর্গের দেবী ছিলেন। কি বাপের মেয়ে, তিনি স্বর্গে চলে গিয়েছেন। এখন তার অত সাধের আখড়ার কি দশা হয়েছে এই 4 বছরে, দেখে চোখে জল আসে বাবু। তাই বড় একটা সেখানে যাইনি। ওরা চলে গেলে আমি স্টেশনের বাইরে সেগুন বাগানে গিয়ে কতক্ষণ বসে রইলাম। কতক্ষণ হিসেব করে দেখলাম, আমি যখন বটেশ্বরনাথ পাহাড়ে, তখনই সে মারা গিয়েছে, অর্থাৎ আমি আখড়া ছেড়ে আসবার 1 বছর পরেই। আজ হঠাৎ মনে হলো তার উপর কি সুবিচার করেছিলুম। অভিমান ভাঙবার সুযোগও তাকে আর একবার দেইনি। আমার জীবনে সে মরে গিয়েছে অনেক দিন, যদিও খবরটা আজ পেলাম। আমার মন অলক্ষিত আত্মরক্ষা করেছে, বেদনার স্থানে শক্ত আবরণ গড়ে তুলেছে। শামুক যেমন আত্মরক্ষার জন্য খোলা তৈরি করে, আর সে খোলা হয়ে পড়েছে শক্ত অনুভূতিহীন। অন্তত এতদিন তাই ভাবতাম, কিন্তু খোলার আবরণের তলায় ব্যথার জায়গাটা আজ মনে হচ্ছে একেবারে সম্পূর্ণরূপে সারেনি। কে আজ উত্তর দেবে? আমি চলে এলে গোপনে একটুখানি চোখের জলও কি ফেলেনি সে কোনো দিন? বিষ্ণু মন্দিরে প্রদীপ দিতে গিয়ে কখনো একদিনও কি অন্যমনস্ক হয়নি? দিনের কাজ মিটে গেলে সে যখন পাষণ্ড দলনের অনুকরণে বই লেখবার উদ্দেশ্য নিয়ে তা সে খাতাখানা খুলে বসত, একদিনও কি আমার কথা মনে পড়েনি? কত ঠাট্টা যে করতুম তার সেই বই লেখা নিয়ে। আমার যদি আজ 10,000 টাকা থাকতো, আমি চাইলেই সব টাকায় দিয়ে দিতে পারতাম, যদি খবরগুলো আমাকেও দিতে পারত। টাকার মায় করতুম না, করিনি কোনো দিন। এই খবরের বদলে আমি কি না দিতে পারি। পাগলের মতো কি ভাবছি যাতা বসে, লাভ কি আজ এসব ভাবনায়? ভালোই হয়েছে মালতী, তোমার সঙ্গে আর আমার দেখা হয়নি। সুন্দর জ্যোৎস্না রাতে পল্লী প্রান্তের বনে মরচে লতায় ফুল ফোটে, সুবাসে পথচারীদের মন আনন্দে ভরিয়ে তোলে, কিন্তু কতদিন তার আয়ু? জ্যোৎস্না লুকিয়ে আধার পক্ষ নামে, বনফুল ঝরে যায়, পুষ্প সুরভিত হিমের রাত্রির ঘন কুয়াশায় চাপা পড়ে, নত অকাল বর্ষার বাড়িধারায় ধুয়ে মুছে যায়। মানুষের অনেক সেবা তুমি করেছিলে, মানুষের মনে তোমার রূপ ভগবান ম্লান করে দিলেন না। ফুলের সুবাস চলে গেলে বনলতা পাছে অনাদৃতা হয়, তোমার বেলা ভগবান তা সহ্য করবেন না। সেগুন বাগান থেকে উঠে এলুম, তখন রাত হয়ে গিয়েছে। একটা কথা হঠাৎ মনে পড়ল। একবার মালতীকে বলেছিলুম, আমাদের গায়ে একটা হাত ভাঙা বিষ্ণু মূর্তি আছে, ছেলেবেলায় তাকে বড় ভালোবাসতুম। ভগবান যদি দিন দেন, তাকে নিয়ে এসে তোমার বাবার মন্দিরে প্রতিষ্ঠা করব। দেখতে দেখতে কত দিন হয়ে গেল, তারপর 7-8 বছর কেটে গিয়েছে। আমার সে অল্প বয়সের ভবঘুরে জীবনের পূর্ণচ্ছেদ পড়েছে অনেক দিন। তবু সেসব দিনের ছন্নছাড়া মুহূর্তগুলোর জন্যে এখনও মাঝে মাঝে মন কেমন করে ওঠে, যদিও এখন বুঝেছি হারানো বসন্তের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। মহাকালের বিধিপথ অনাগত দিনের শত বসন্তের পাখির কাকলিতে মুখর। যা পেলুম তাই সত্য, আবার পাব, আবার ফুরিয়ে যাবে। তার চলমান রূপের মধ্যেই তার সার্থকতা। মালতীও চলে গিয়েছে কতদিন হল, পৃথিবী ছেড়ে কোন প্রেমের লোকে, নক্ষত্রদের দেশে। নক্ষত্রদের মতোই বয়সহীন হয়ে গিয়েছে। কেবল মাঝে মাঝে গভীর ঘুমের মধ্যে তার সঙ্গে দেখা হয়, সে যেন মাথা শিউরে বসে থাকে। ঘুমের মধ্যেই শুনি সে গাইছে, মুক্ত আমার প্রাণের মাঠে ধেনু চড়ায় রাখাল কিশোর, প্রিয়জনের লয় সে হরি, ননি খায় সে ননি চোর। সে আমার প্রিয় গানটা, যা ওর মুখে শুনতে ভালোবাসতুম। চোখাচোখি হলেই হাসি হাসি মুখে পুরনো দিনের মতো তার সেই ছেলেমানুষী ভঙ্গিতে ঘাড় দুলিয়ে বলছে, পালিয়ে এসে যে বড় লুকিয়ে আছো, আঁকড়ায় কত কাজ বাকি আছে মনে নেই? তখন আমার মনে হয় ওকে আমি খুব কাছে পেয়েছি। দ্বারবাসিনীর পুকুর পাড়ের কাঞ্চন ফুলতলার দিনগুলোতে তাকে যেমন পেতুম, তার চেয়েও কাছে। গভীর সুষুপ্তির মধ্যেই তন্দ্রাঘরে বলি, সব মনে আছে, ভুলিনি মালতী। তোমার ব্যথা দিয়ে, ব্যর্থতা দিয়ে তুমি আমাকে জয় করেছ, সে কি ভুলবার?
শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টিপ্রদীপ এর 10ম ও শেষ পর্ব। আজকে উপন্যাসটি শেষ হলো। জানি না কেমন পড়তে পেরেছি, অনেক জায়গায় হয়তো অনেক ভুল ত্রুটি করেছি, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর উপন্যাসটি শুনে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। আর যারা এখনও গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।